রূপন্তী চুল হাতে নিয়ে বসলো বেঞ্চে। ফুপিয়ে উঠে আবারও বলল, আমার এত শখের চুলগুলো বোধহয় এবার কেটেই ফেলতে হবে। ইমাদ তাকালো মেয়েটার পানে। একটু এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে মেঝেতে রূপন্তীর মুখোমুখি বসলো সে। ধীর কণ্ঠে শুধালো, নাম কি তোমার? রূপন্তী চোখ তুলে তাকালো ইমাদের পানে। নাক টেনে বলল, রূপন্তী। বাহ, সুন্দর নাম। থাকো কোথায় এখানে? রূপন্তী একটু দ্বিধায় পড়ে গেল এবার। সে বিভানের বাড়িতে থাকে, এটা বলে দিবে? তারপর যদি বিভান আবার চটে যায়? এই কলেজে পা রাখার পরপরই তো বিভানকে বলেছিল যে সে ওই বাড়িতে থাকে, এ কথা কলেজের কাউকে জানাবে না। রূপন্তী আমতা আমতা করলো। একটু সময় নিয়ে বলল, আমি ওখানে। পুরো বাক্যটা আর তাকে কষ্ট করে সম্পূর্ণ করতে হলো না। তার আগেই শোনা গেল এক ভারী কণ্ঠস্বর। ভারী কণ্ঠধারী ওই ব্যক্তি প্রথম বাক্য ইমাদকে উদ্দেশ্য করেই ছুড়ল। কি হয়েছে ওখানে? তুই ওর পায়ের নিকট বসে আছিস কেন? উপস্থিত তিনজনেই কিঞ্চিত চমকালো। পেছন ফিরে তাকাতেই চোখে পড়ল বিভানকে। কপালে তার ভাঁজ, চোয়াল শক্ত, তবে মুখ দেখে খুব একটা বোঝা যাচ্ছে না সে রেগে আছে নাকি শান্ত। বিভান এগিয়ে এলো আর একটু। রূপন্তীকে কাঁদতে দেখে কপালের ভাঁজ গাঢ় হলো আরো। হঠাৎই চোখ পড়লো মেয়েটা ধরে রাখা চুলে, সেখানে চুইংগাম লাগানো। চুলে চুইংগাম কিভাবে লেগেছে? বিভানের কণ্ঠস্বর পূর্বের তুলনায় রুক্ষ। রূপন্তীর পায়ের নিকট থেকে উঠে দাঁড়ালো ইমাদ। কণ্ঠে বেশ হতাশা নিয়েই বলল, আর বলিস না ভাই, ওই কালকের ছেলে মেয়েগুলো আবার এসেছিল ওকে বিরক্ত করতে। ওরাই লাগিয়েছে ওর চুলে চুইংগাম, সাথে চুলও কেটে দিতে চেয়েছিল। ভাগ্যিস আমি আর জ্যাক সঠিক সময়ে চলে এসেছিলাম। বিভানের চোখ মুখ শক্ত হয়ে উঠল নিমেষে। কিঞ্চিত সময়ের ব্যবধানে চোখ দুটোই জ্বলে উঠল ক্রোধের অগ্নি। গম্ভীর কণ্ঠে বলল, প্রত্যেকটাকে আমার চাই। যেখানে সবাইকে চাই ওদেরকেও সেখানেই নিয়ে যা। কিন্তু হাত উঠিয়ে রোধ করলো ইমাদের কণ্ঠ। তাতে দাঁত চেপে বলল, কি বললাম কানে যায় নাই? চাই মানে চাই। আগামী 2 ঘন্টার মধ্যে প্রত্যেকটাকে আমার চোখের সম্মুখে চাই। ইমাদ আর জ্যাক আর কিছু বলার সাহস করলো না। এ লোক যে ভীষণ রেগে গেছে তা বুঝতে বাকি রইল না কারো। তাই আর ঘাটালো না খুব বেশি। চুপচাপ নিজেদের দায়িত্ব পালনে বেরিয়ে পড়ল তারা। বিভান একবার তাকালো ইমাদ এবং জ্যাকের চলে যাওয়ার পানে। অতঃপর আবার রূপন্তীর দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, বাড়িতে চলো। রূপন্তী অবাক হলো। অবাক সুরেই বলল, কেন ক্লাস করব না? চুইংগাম লেগে যাওয়ায় চুল কেটে ফেলতে চাইলে ক্লাস করো, আর যদি তা না চাও তবে বাড়িতে এসো। কথাগুলো বলেই বিভান আর এক মুহূর্ত দাঁড়ালো না। হাঁটা লাগালো উল্টো ঘুরে। রূপন্তীও তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। বিভানের পিছু পিছু পা চালাতে চালাতে বলল, না না, আমি বাড়িতেই যাব, আজ আর ক্লাস করব না। কিছুটা সময়ে গমন হতেই বাড়িতে এসে পৌঁছালো রূপন্তী এবং বিভান। রূপন্তীকে বসার কক্ষে সোফায় বসিয়ে একটা বাটিতে করে কিছুটা লবণ পানি আনলো বিভান। তাতে রূপন্তীর চুলের চুইংগাম লাগানো স্থানটা ভিজিয়ে আবার উঠে গেল ফ্রিজের নিকট। রূপন্তী কাঁদো কাঁদো হয়ে দেখলো নিজের চুলগুলো। হতাশ কণ্ঠে বলল, আমার চুলগুলো বোধহয় এবার কেটেই ফেলতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। কত স্বাদের চুল আমার। মা পেছন থেকে সমান করে 2 আঙ্গুল কেটে দিতে চাইলেও আমি কখনো কাটতে দিইনি। কিন্তু আজ বোধহয় সেই চুলগুলো আমার নাই হয়ে যাবে। আমার হারিয়েই ফেলতে হবে এই চুল। বিভান তাচ্ছিল্যর হাসি দিল। ফ্রিজ থেকে বরফের টুকরোগুলো বের করতে করতে বলল, সামান্য কিছু চুল হারানোর ভয় কেঁদে মরছো মেয়ে, অথচ আমি যে আমার গোটা দুনিয়াটাই হারিয়ে বসেছি। ভীষণ একাকিত্বকে ঠাঁই হিসেবে বেছে নিয়েছি। কিন্তু আমার কান্নার আওয়াজ যে মোটেই হলো না। কারো কর্ণে পৌঁছালো না আমার হাহাকারের ধ্বনি। দীর্ঘশ্বাস ফেলল বিভান। একটা বাটিতে কিছু বরফ এনে বসলো রূপন্তীর মুখোমুখি। হাতে এক টুকরো বরফ নিয়ে আলতোভাবে ঘষতে শুরু করলো চুলের উপরে চুইংগাম লাগানো স্থানে। রূপন্তী কৌতূহল অনুভব করলো, লবণ পানি আর বরফে কি সত্যি চুল থেকে চুইংগাম ছেড়ে যায়? এর আগে তার মাকে চুল থেকে চুইংগাম ছাড়ানোর কার্যে সরিষার তেল প্রয়োগ করতে দেখেছে। যদিও তাতে ভালো ফল পেতে সে দেখেনি, সেখানে লবণ পানি এবং বরফ কি ভালো ফলাফল পাওয়া যাবে? রূপন্তী কিছুটা উৎসুক হয়েই শুধালো। বিভান এক পলক তাকালো মেয়েটার উৎসুক মুখপানে। অতঃপর আবার চুল থেকে চুইংগাম ছাড়ানোর কর্মে মনোযোগী হয়ে শুধালো, লবণ পানি ব্যবহারে চুলের তাপমাত্রা কমে যায়। এরপর চুলে আটকে থাকা চুইংগামের উপর বরফ ঘষলে
পানির প্রভাবে বরফ গলতে সময় লাগে। ফলস্বরূপ বরফে একটু সময় নিয়ে চুইংগামকে শক্ত করে ফেলে এবং চুল থেকে উঠে যেতে সাহায্য করে। বিভানের কথাগুলো শুনতে শুনতে তার পানে নজর আটকালো রূপন্তীর। এই বাড়িতে উঠেছে সে বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে, তবে এভাবে নিখুঁতভাবে ছেলেটার পানে তাকানো হয়নি কখনো। অবশ্য তাকাবেই বা কখন? যখনই দুজন মুখোমুখি তখনই তো ঝগড়ার আবির্ভাব। রূপন্তী এতদিন বাদে খেয়াল করলো ছেলেটা বেশ ফর্সা, কেমন ভিনদেশীদের ন্যায় ভাঙাচোরা মেধহীন একটা মুখমণ্ডলের অধিকারী বিভান। তবে সেই মুখমণ্ডলেই যেন একরাশ সুদর্শনতা বহন করে। নাকের উপরে একটা কালো কুচকুচে তিলের উপস্থিতি, কিঞ্চিত লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কপাল জুড়ে। এমনিও এদেশি বেশিরভাগ পুরুষদেরই বাঙালি পুরুষদের ন্যায় চুলে সিঁথি করতে বা পেছন পানে ঠেলে রাখতে দেখা যায় না। এরা তাদের চুলগুলো কপালের উপরেই সিঁথিবিহীন ছাড়িয়ে রাখে। রূপন্তী আরো খেয়াল করলো বিভানের চোখ জোড়া। কেমন অদ্ভুত ছেলেটার চোখ জোড়ার রং, কালোও নয় আবার নীলও নয়, বাদামি বলা যেতে পারে, তবে হালকা ভীষণ। কেউ যদি ভালোভাবে লক্ষ্য করে তাকিয়ে থাকে বিভানের চোখের পানে, তবে বোধহয় খুব সহজে এবং স্পষ্ট রূপে তার চোখের গাঠনিক কাঠামো বুঝে নিতে পারবে। বিভানকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে হঠাৎই মেয়েটা নজর আটকালো বিভানের গলায় উঁচু হয়ে থাকা এক স্থানে, যাকে শুদ্ধ ভাষায় বলে আদমের আপেল, অ্যাডম আপেল। সকল পুরুষদের গলাতে এই অ্যাডম আপেল বিদ্যমান, কারোটা একটু বেশি উঁচু, কারোটা মাঝারি পদে, আর কারোটা একটু নিচু। বিভানের গলার অ্যাডম অ্যাপেলটা একটু বেশি উঁচু। কথা বলার মধ্যে প্রতিবার ঢোক গেলায় অ্যাপেলটা ওঠানামা করছে। রূপন্তীর কেমন ঘোর লেগে যাচ্ছে সেদিকে তাকিয়ে। ভীষণ ইচ্ছে হচ্ছে কিছুটা অনধিকার চর্চা করে বিভানের গলার অ্যাডাম অ্যাপেলটা একটু ছুঁয়ে দিতে, তবে তা সে করলো না। নিজেকে সংযত করে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। এরই মধ্যে বিভানেরও চুল থেকে চুইংগাম ছাড়ানো শেষ। তীব্র এক যুদ্ধ জয় করে উঠল যেন ছেলেটা। জোরে এক নিঃশ্বাস ছেড়ে বলল, হয়ে গেছে, নাকে কান্না বন্ধ করে এবার নিজের কাজে যাও। রূপন্তী চমকালো। বড় বড় চোখ করে সে তাকালো চুলের পানে। চুলে আর কোনো চুইংগামই নেই। তার মানে চুল থেকে সত্যিই চুইংগাম ছেড়ে গেছে। রূপন্তীও উঠে দাঁড়ালো, অবিশ্বাস্য গলায় বলল, সত্যি আমার চুল থেকে চুইংগাম ছেড়ে গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, সত্যি। বিভান ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, না, মিথ্যা বলছি আমি। এসো চুলে আবার চুইংগাম লাগাই দিই, তারপর বসে বসে নাকে কান্না করো। রূপন্তী হাসলো, চুলগুলো ধরে নেড়ে চেড়ে দেখতে দেখতে বলল, না না, তার আর প্রয়োজন হবে না। আপনাকে ধন্যবাদ। আমি আসলে যতটা খারাপ ভেবেছিলাম আপনি ততটা খারাপও নন। চোর হলেও লোকটা ভালো। মুহূর্তেই নিজের চোখ মুখ শক্ত করে তুলল বিভান। দাঁতে দাঁত চেপে বলল, কি বললে তুমি? আমি চোর? এবার তোমার চুলে আরেকবার চুইংগাম না লাগিয়ে দিলেই নয়। রূপন্তী ভীত হলো, ধরফরিয়ে দৌড় দিল খাবারের কক্ষে পানে। যেতে যেতে বলল, না না, আপনি ভীষণ ভালো মানুষ, পরোপকারী, সৎ, আদর্শবান, সুশীল একজন পুরুষ। মেয়েটা হুট করে দৌড় দেখে উষ্ঠে হাসি ফুটে উঠল বিভানের। বেশ অনেকটা দিন পর যেন তার উষ্ঠে ফেটতে এ হাসির আবির্ভাব। তবে তা দীর্ঘস্থায়ী হলো না বেশিক্ষণ। রূপন্তী প্রায় সাথে সাথে বেরিয়ে এলো রান্নাঘর থেকে, আর তার সাথে হাসিও গায়েব হলো বিভানের। মুহূর্তে তার চোখ মুখ জুড়ে ফুটে উঠল পূর্বের ন্যায় গম্ভীর ভাব। রূপন্তী কোমরে হাত দিয়ে বলল, সকালে এত কষ্ট করে রান্না করে রেখে গিয়েছি, এক দানাও মুখে তোলেননি কেন? যেমন খাবার তেমনটাই পড়ে আছে। বিভানের কেন যেন রূপন্তীকে এই মুহূর্তে এক পাক্কা গিন্নির তুলনায় কম মনে হলো না। মনে হলো যেন রূপন্তী তার স্ত্রী, আর সে এক অবলা স্বামী, যে কিনা স্ত্রীর কষ্ট করে রান্না করা খাবার মুখেও তোলেনি, তাই তাকে শাসাচ্ছে। বিভানের পুরনো কিছু স্মৃতি স্মরণে এলো। অতীতে যখন তার বাবা মা বেঁচে ছিলেন, তখন তার মা প্রতিদিন সকালে উঠে রান্না করে বাবার জন্য টিফিন দিত অফিসে। মাঝে মাঝে যখন তার বাবা না খেয়ে বা অন্য কোথাও খাবার খেয়ে ফিরতো, তখন তার মা ঠিক এমন ব্যবহারই করত। পুরনো স্মৃতিচারণ করতে করতে পুরনো ক্রোধও জাগ্রত হলো বিভানের হৃদয়ে। হৃদয়ে কড়া নাড়ল রূপন্তী তার শত্রুর মেয়ে। প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, এই মেয়েটার বাবাই তার মা বাবার হত্যাকারী, তার একাকী জীবনের মূল চরিত্র। না না, এদের সে ক্ষমা করবে না, কখনো না। বিভান নিজের ভেতরের ক্রোধ নিয়ে বাহিরের পানে পা রাখল, তবে যাওয়ার পূর্বে বলে গেল,
আমার ইচ্ছে হলে আমি খাবো, ইচ্ছে না হলে খাবো না। তোকে প্রশ্ন করার অধিকার আমি দেই নাই। তোকে রাখছি শুধুমাত্র রান্নার কাজে, তুই প্রতিবেলায় রান্নাই করবি। রূপন্তী হতবাক হয়ে পড়ল। একটু আগেও তো লোকটার কথায় একটু হলেও রসবোধ ছিল। হঠাৎ করে আবার কি এমন হলো যে এত রেগে গেল, যে একদম তুই তুকারি করছে? তবে কি চোর বলেছে বলে এত ক্রোধ? কিন্তু ওই শব্দটা তো দুষ্টুমি করে বলেছে। অবশ্য তারই ভুল। এই কঠিন মানব কি আর রসিকতা আর দুষ্টুমি বোঝে? হাহ, এর নিকট এসব করাই বেকার। কেমন অনুভূতিবিহীন রুক্ষ এক মানব। মধ্য দুপুর, চারিদিকে খা খা করছে রৌদ্র। এইখানে বিভানের গাড়িটা এসে থামলো শহরের একটু বাহিরে এক নির্জন স্থানে। গাড়ি থেকে নামনে দাঁড়ালো সে। সম্মুখে একটা সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি, চারিদিকে গাছপালায় ঘেরা। পাখির কলকাকলি যেন এ বাড়ির সৌন্দর্য আরো দ্বিগুণ করেছে। শহরের বাহিরে একাকী সময় কাটাতে এ বাড়িটি বিভান কিনেছিল কিছু বছর পূর্বে। তবে কলেজ, লেখাপড়া, ব্যবসার কাজ সব দিক সামলে খুব একটা এখানে আসা হয় না তার। বিভান দৃষ্টি ঘুরিয়ে একবার দেখলো বাড়িটি, অতঃপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ঢুকলো ভেতরে। বসার কক্ষে পা রাখতেই দেখা মিলল অ্যারন, ব্যাবি, ক্লারি, ডোনাল্ড, হলি এবং ম্যারির। হাত পা বেঁধে মেঝেতে বসিয়ে রাখা হয়েছে ছেলে মেয়েগুলোকে, আর তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে ইমাদ, জ্যাক, অ্যারিক এবং হ্যারি। বিমান কক্ষে ঢুকতেই তার পানে এগিয়ে এলো ইমাদ। বেশ বিরক্তি নিয়েই বলল, এত দেরি করলি কেন? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। বিমান উত্তর দিল না কোনো। একটু এগিয়ে গিয়ে বসলো অ্যারনদের মুখোমুখি। বেশ শান্ত কণ্ঠেই শুধালো, তাই এবার বল, তোদের কি সমস্যা? কলেজে নতুন কাউকে দেখলেই তোদের উত্ত্যক্ত করার জন্য মন আঁকোবাঁকো করে ওঠে। অ্যারন কিঞ্চিত ভীত হলো। কণ্ঠ উঁচিয়ে কোনো কথাই বলতে পারল না সে। তবে ডোনাল্ড বেশ ভীত স্বরে বলল, আর কখনো হবে না, এবারের মতো মাফ করে দাও। গতকাল কলেজ কর্তৃপক্ষকে বলে নোটিশ পাঠিয়েছিলাম, তাতেও তোদের হয় নাই। আজ আবার ঝামেলা পাকিয়েছিস, নতুনদের উত্ত্যক্ত করতে নেমেছিস। কাল আবার এই কর্মে নামবি না, তার নিশ্চয়তা কি? বিভানের কথা শুনে চমকালো অ্যারন। ভ্যারি, ক্লারি, ডোনাল্ড, হলি এবং ম্যারি। হলি কিছুটা অবাক সুরেই বলল, গতকাল তাহলে কলেজ কর্তৃপক্ষের নিকট আমাদের নামে নালিশ তুমি জানিয়েছিলে? আমরা ভেবেছি ওই নতুন মেয়েটা করেছে। বিভান হিসেসে উঠল সাথে সাথে, দাঁতে দাঁত চেপে বলল, তাই ওর চুল কাটতে গিয়েছিলি? হ্যাঁ, আবার ওড়না কেটে চুলে চুইংগাম চিপকে দিয়েছিস। বিভান পকেট থেকে একটা চুইংগামের প্যাকেট বের করলো। সেখান থেকে একটা চুইংগাম মুখে পুরে চিবোতে চিবোতে বলল, এখন যদি আমি তোদের মাথায় চুইংগাম লাগিয়ে দিই, চুল কেটে দিই, তখন কেমন হবে? আঁতকে উঠল অ্যারনরা সকলেই। তাদের মাথার চুল না থাকলে কেমন হবে? এতদিন তারা অন্যকে জ্বালিয়েছে, অন্যের হাসি তামাশা উড়িয়ে শান্তি পেয়েছে। এখন অন্যরা তাদের নিয়ে হাসি তামাশা করবে, অপমান করবে। এও কি মানার মতো? ক্লারি ভীতসস্ত্র হয়ে তাকালো বিভানের পানে, অনুনয় করে বলল, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না, কাউকে বিরক্ত করব না, তবু মাফ করে দেন আমাকে। বিভান তবুও থামল না। মুখ থেকে সর্বপ্রথম চুইংগাম বের করে ক্লারির মাথাতেই চিপকে দিল, তারপর একে একে বাকি সকলের মাথায়। মুহূর্তেই প্রত্যেকের চোখে মুখের রং আরো পাল্টে গেল, কাদো কাদো হয়ে ধরা দিল। বিভান ঘাড় বাঁকিয়ে তাকালো ইমাদের পানে, শান্ত কণ্ঠে বলল, কাছিটা দে তো বিভান। ইমাদ যেন কাঁচি নিয়ে প্রস্তুতি ছিল আগে থেকেই। তৎক্ষণাৎ সে একটা কাঁচি এগিয়ে দিল। বাঁকা হাসলো বিভান, হাতের কাঁচিটা নিয়ে এগিয়ে গেল অ্যারনের পানে। অ্যারন তাকিয়েছিল বিভানের পানে। তার হৃদয়ে কেন যেন রূপবন্তী আর বিভানকে নিয়ে এক ভাবনার উদয় ঘটল। মনে হলো ওই মেয়েটা অর্থাৎ রূপবন্তী বিভানের কেউ হয়, নয়তো ছেলেটা এতটা ক্ষেপে যাওয়ার কথা নয়। আগেও তো তারা কত নতুন নতুন কলেজের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেছে, তখন তো বিভান এমন প্রতিক্রিয়া করেনি। তাহলে আজ? অ্যারন কিছুটা সন্দেহহীন নিয়ে প্রশ্ন করলো, ওই নতুন মেয়েটা তোমার কে হয়, যার জন্য আমাদের সাথে শত্রুতা করতে আমাদের তুলে এনে শাস্তি দিতেও তোমার বাধছে না? বিভান থমকে গেল সাথে সাথে, হৃদয়ে কড়া নাড়ল। সত্যিই তো, রূপন্তী তার কি হয়? শত্রুর মেয়ে ব্যতীত আর তো কিছু নয়। তাহলে ওই মেয়েটার জন্য সে এত ভাবছে কেন? ওই মেয়েটাকে কেউ অপমান করলে তার রাগ হচ্ছে কেন? বিভান নিজের প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পেল না। আর এগিয়ে সে চুলও কাটল না কারো। কাঁচিটা আবার ইমাদের পানে বাড়িয়ে দিয়ে বলল, ইমাদ কাঁচিটা ধরল।
বিভান আর দাঁড়ালো না ওই স্থানে। মনের কোণে গভীর কোনো ভাবনার ঠাঁই দিয়ে প্রস্থান ঘটালো খুব দ্রুত। রাত্রি গভীর, চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে এই মুহূর্তে। চার সারাদিন জীবিকার তাগিদে নিজেদের পরিশ্রমের ইতি ঘটিয়ে এখন বোধহয় সবাই নিদ্রা দেশে পাড়ি জমিয়েছে। তবে ঘুম নেই বিভানের দু চোখে, মস্তিষ্ক জুড়ে শুধু রূপন্তী। কি আছে ওই মেয়ের মধ্যে যে তার সবকিছু তালগোল পাকিয়ে দিচ্ছে, একদণ্ড শান্তি দিচ্ছে না তাকে। এ যেমন এখন রাতের ঘুমটাও কেড়ে নিয়েছে। বারবার শুধু বিভানের কর্ণের নিকট অ্যারনের তোলা ওই একটা বাক্যই বেজে যাচ্ছে। কি হয় রূপন্তী তার? ক্ষণে ক্ষণে কেমন অস্থিরতা বাড়ছে তার। শেষ পর্যন্ত অস্থির হয়ে বিছানা ছাড়ল বিভান। কক্ষ থেকে বেরিয়ে গিয়ে দাঁড়ালো বারান্দায়, হাতে বরাবরের ন্যায় সিগারেটের প্যাকেট। এ যেন সে ছাড়তে পারবে না কোনোদিন। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে হাতে নিল, দুই ওষ্ঠের মিলন স্থানে তা চেপে নিয়ে তাকালো আশেপাশে। হঠাৎই চোখ পড়ল রূপন্তীর কক্ষের বারান্দার পানে। বিভানের কক্ষ থেকে 2-3 কক্ষ ছাড়িয়েই এক কোণে রূপন্তীর কক্ষটা। এখান থেকে দাঁড়িয়ে কেমন মনে হচ্ছে মেয়েটার বারান্দায় পর্দা উঠছে। তবে কি বারান্দার দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছে রূপন্তী? হবে হয়তো তাই। বিভানের হৃদয়ে হঠাৎ এক নিষিদ্ধ চাওয়া নড়ে চড়ে উঠল। ভীষণ ইচ্ছে হলো সেদিনের ন্যায় আবারও বারান্দা থেকে রূপন্তীর কক্ষে ঢুকতে। এই নিশিরাতের বাহিরে মৃদু বাতাসের উপস্থিতি তার পাশে বসে থাকতে। যদিও সেদিন এভাবে বারান্দায় দরজা খোলা রেখে ঘুমায়নি মেয়েটা, বেশ চেষ্টা করে কাঠখড় পুড়িয়ে দরজা খুলে তবেই ঢুকতে পেরেছিল সে ভেতরে। তাও এক পর্যায়ে মেয়েটার ঘুম ভেঙে যাওয়ায় নিজের ইগো এবং মানিজ্যত বাঁচাতে বাক্স পোটলা নিয়ে পালিয়ে আসতে হয়েছিল তাকে। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। নিজের হৃদয়ে জাগ্রত হওয়া ইচ্ছাকে দমন করতে চেয়েও পারল না সে। অষ্টদ্বারে স্থান পাওয়া সিগারেটটা ফেলে দেয়। এ রাতে আবারও চোরের ন্যায় পাড়ি জমালো রূপন্তীর কক্ষের পানে। বারান্দার খোলা দরজা দ্বারা খুব সাবধানে ঢুকলো ভেতরে। কক্ষে জ্বালানো ড্রিম লাইটের আলোয় রূপন্তীর দেহবয় স্পষ্ট। কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে মেয়েটা। একটা টি শার্ট আর প্লাজো শরীরে জড়ানো তাও টি শার্টটা কিঞ্চিত পেটের উপরে অবস্থান করছে এই মুহূর্তে। নাভিটা যেন সূচের মতো ধরা দিল বিভানের চোখে। হৃদয়টা লাফিয়ে উঠল তৎক্ষণাৎ। ঢোক গিলল বেচারা। এক নারীর কক্ষে মধ্যরাতে তার ঘুমের সুযোগ নিয়ে প্রবেশ করা যে কতটা জঘন্য কর্ম তা বুঝল এবার। তবে তা কি তার আর মন মানে? মানুষের জঘন্য অথবা নিষিদ্ধ কর্মের প্রতি তো টান বোধ হয় বেশিই থাকে। বিভানের ক্ষেত্রেও তেমন। হাজার চেষ্টা করেও সে পারেনি নিজেকে সামলাতে। তবে এখানে এসেছে যে তাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারেনি সে। সেদিনও তো এসেছিল এবং সেদিন রূপন্তীর পোশাক, ঘুমানোর ধরন সবই ঠিক ছিল। তাই বিভান ভেবেছিল আজও রাতের আধারে এ কক্ষে আসবে, একটু সময় বসে থেকে নিজের চক্ষু জড়িয়ে মন শান্ত করে চলে যাবে। কিন্তু এই নারী তো তার জন্য এক ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে এখানে। ছেলেটা বসলো রূপন্তীর পাশে, কাপা কাপা হাতটা রাখলো মেয়েটার পেটের উপরের টি শার্টের উপরে। যেই না টি শার্টটা টেনে পেটটা ঢেকে দিতে যাবে অমনিই নড়ে চড়ে উঠলো মেয়েটা। বিমানের হাতটা গিয়ে পড়লো রূপন্তীর নগ্ন নরম পেটের উপর। চমকে উঠল বেচারা। আকস্মিক নারীদেহের এহেন স্পর্শে বিদ্যুৎ খেলে গেল যেন তার সর্বাঙ্গ জুড়ে। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। তৎক্ষণাৎ নিজের হাত সরিয়ে নিল বিভান। হুড়মুড়িয়ে দাঁড়িয়ে গেল বিছানা থেকে। সেই শব্দে ঘুম ভেঙে গেল রূপন্তীরও। বেচারি ধরফরিয়ে উঠে বসল। তৎক্ষণাৎ নিজের হাত সরিয়ে নিল বিভান। হুড়মুড়িয়ে দাঁড়িয়ে গেল বিছানা থেকে। সেই শব্দে ঘুম ভেঙে গেল রূপন্তীরও। বেচারি ধরফরিয়ে উঠে বসল। হতবাক হলো বিভান। এখন কি করবে সে? কোথায় যাবে? রাত্রির এই ক্ষণে তাকে নিজের কক্ষে দেখলে নিশ্চয়ই রূপন্তী বিষয়টা ভালোভাবে নিবে না। চরিত্রহীন উপাধি দেওয়ারও সম্ভাবনা রয়েছে। তারপর মানিজ্যত নিলামে। রূপন্তী আশেপাশে তাকিয়ে দেখার আগেই সরে পড়ল বিভান। নিজেকে লুকিয়ে নিল দরজার আড়ালে। আকস্মিক ঘুম ভেঙে মস্তিষ্কের স্বাভাবিকতা ফিরে পেতেই আশেপাশে তাকালো মেয়েটা। কই, কোথাও নেই তো কেউ। কিন্তু সেদিনের ন্যায় রূপন্তী কক্ষে কারো উপস্থিতি টের পেয়েছিল স্পষ্ট। তার নিকটে, খুব নিকটে ছিল কেউ। গলা শুকিয়ে এলো রূপন্তীর। দুদিনই কি সে ভুল টের পেল? নাকি এখানে কেউ ছিল, কোনো অশরীর? এটা তৎক্ষণাৎ ফিরে তাকালো বারান্দার দরজার পানে।
সেদিনের ন্যায় আজও দরজাটা খোলা। আজও কি সে দরজা খোলা রেখে ঘুমিয়েছিল, নাকি কেউ খুলেছে? এই দরজা থেকে কেউ ঢোকেনি তো? কোনো চোর? রূপন্তী বিছানা ছাড়ল দ্রুত, ভয়ে দিশেহারা হয়ে গেল কক্ষের উজ্জ্বল আলোটা জ্বালাতে। ঠিক সেই সুযোগটা নিয়ে বিভান বেরিয়ে পড়ল দরজার থেকে বাইরে। রূপন্তী আলো জ্বালিয়ে খুঁজল পুরো কক্ষ জুড়ে। না, কেউ তো নেই। খাটের নিচ, দরজার আড়াল কিংবা অন্য কোথাও। তবে কি সত্যি সত্যি কোনো ভূত? এই দোতলার উপরে কোনো সাধারণ মানুষের ওঠাও তো চারটেখানে কথা নয়। ভীত হলো রূপন্তী। বারবার মনকে বোঝাতে চাইলেও ভূত বলতে পৃথিবীতে কিছুই নেই, ওসব মিথ্যে। কিন্তু মন কি আর তা মানে? গভীর রাতে একাকী থাকা অবস্থায় সর্বপ্রথম ভূতের ভয়টাই হৃদয় গ্রাস করে। সারাক্ষণ ভূতে বিশ্বাস না করা মানুষেরও এই সময়টাতে কেমন ভূতে বিশ্বাস জাগ্রত হয়। ভয়ে দিশেহারা হয়ে এবার রূপন্তী দরজা খুলে কক্ষ থেকে বেরিয়ে গেল। ছুটে গিয়ে দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। দুহাত তুলে দরজায় করাঘাত করে বলল, বিভান ভাই, দরজাটা খুলুন, আমার রুমে ভূত এসেছে। বিভান খুলল না দরজা। রূপন্তীর ভয় বাড়লো আরো। ভূতটা আবারও তার পিছন পিছন এখান পর্যন্ত চলে আসবে না তো? মেয়েটা ভয়ে ভয়ে একবার পেছনে ফিরে তাকাতে গিয়েও থেমে গেল। ভূত খুঁজতে পেছনে ফিরে তাকালেই নাকি ভূত এসে ঘাড় মটকায়। না না, তাকিয়ে কাজ নেই কোনো। রূপন্তী গলা বাড়ালো, আবারও দরজা ধাক্কিয়ে বলল, ও বিমান ভাই, দরজাটা খুলুন না, আমার ঘরে ভূত এসেছে। বিমান একটু সময় নিয়ে দরজা খুলল। সদ্য ঘুম থেকে ওঠার ভান ধরে হাই তুলল। তারপর প্রথমে প্রশ্ন করল। ভয়ে দিশেহারা রূপন্তী অতটা মস্তিষ্কে ধারণ করতে সক্ষম হলো না। কিঞ্চিত অবাকতা নিয়েই বলল। রূপন্তী ভরকে গেল কিঞ্চিত। ভাই বলে ডাকার জন্য কি ভাই হতে হয় নাকি? অপরিচিত বয়সে বড় এদের তো ভাই, চাচা, দাদা বলেই সম্বোধন করা হয় অহরহ। কিন্তু রূপন্তীও নিজ কক্ষা থেকে ভূতের ভয়ে তড়িঘড়ি করেই ছুটে এসেছিল তখন। এখানে এসে নিশ্চয়ই বিভান দরজা খুলুন বলে চাচানো অনুচিত কার্য। হাজার হলেও বিভান বয়সে তার বছর পাঁচেকের বড়, তাই তো একটু সম্মান করে সে ডেকেছে বিভান ভাই। এখন তাতেও দোষ? রূপন্তী কিছুটা হতবাক সুরেই শুধালো, বয়সে বড় হলে তো তাদের সম্মানার্থে ভাই, চাচা, দাদা বলেই ডাকে। আমিও সেই হিসেবে ভাই বলে ডেকেছিলাম। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। থতমত কণ্ঠে বলল, আমি তোমার ভাই হলাম কবে থেকে? রূপন্তী ডানে বামে মাথা ঝাঁকালো। মৃদু স্বরেই বলল, না। তাহলে আমাকে ভাই বলে ডাকবা না? কি বলে ডাকবো তাহলে? রূপন্তীর সহজ সরল প্রশ্ন, তবে চিন্তায় পড়ে গেল বিভান। সত্যিই তো, ভাই বলে না ডাকলে কি ডাকবে তাকে? রূপন্তীর কণ্ঠে ভাই ডাকটা শুনলে কেমন যেন কলিজাটা ছ্যাদ করে ওঠে। তাই তো ভাই বলতে বারণ করেছিল। কিন্তু এখন কি ডাকতে বলবে? নাম ধরে ডাকার অনুমতি দিবে? না না, তাহলে শত্রুর মেয়েটা বেশি অধিকার পেয়ে যাবে, মাথায় উঠে নাচতে শুরু করবে। হুম, এমনিতে তো এই মেয়ের মান সম্মান দেয় না, যখন তখন মুখে মুখে তর্ক করে। এখন যদি আবার নাম ধরে ডাকার অনুমতি দিয়ে দেয়, তাহলে তো কেল্লা ফতে। হ্যাঁ, এই মেয়ে তো তাকে পাত্তাই দিবে না। বিভান একটু সময় নিয়ে ভাবলো, অতঃপর বলল, কিছু বলেই ডাকতে হবে না। রূপন্তী মাথা ঝাঁকিয়ে সায় জানালো বিভানের কথায়। আর বেশি সে টানতে চাইলো না এই ওসব এখন রাখুন, আমার ঘরে না ভূত এসেছে। আর বেশি টানতে চাইলো না সেই বাক্য আলাপকে। এমনিতেই ভূতের ভয়ে জড়সড় অবস্থা তার উপর আবার সম্বোধন নিয়ে তর্কাতর্কি। ঢোক গিলল রূপন্তী। আশেপাশে একবার নজর বুলিয়ে বলল। সব বুঝেও না বুঝার ভান করলো বিভান। কপাল কুঁচকে অবাক সুরে শুধালো, কি বলে ভূত? হ্যাঁ, সেই দিনও এসেছিল, এখন আবার আজও এসেছে। হুট করে হো হো করে হেসে উঠল বিভান, যেন রূপন্তী তাকে কোনো হাসির কথা শুনিয়েছে। কপাল কুঁচকে এলো মেয়েটার। তবে পরক্ষণেই সে কপালে ভাঁজ আবার খুলে গেল। ছেলেটার হাসি মন্দ নয়, হাসলে বেশ ভালোই লাগে, কিন্তু সে তো হাসে না। রূপন্তী এই বাড়িতে এসেছে আজ এতদিন, অথচ কোনোদিন একে একটু হাসতে দেখেছে বলে স্মরণে আসছে না তার। কিঞ্চিত সময়ের ব্যবধানে মেয়েটার চোখ মুখ থেকে ভূতের ভয় সরে গিয়ে সেখানে স্থান করে নিল একরাশ মুগ্ধতা। এক দৃষ্টিতে সে চেয়ে রইল বিভানের মুখপানে। এই দৃষ্টিকে লক্ষ্য করেই থেমে গেল বিভান। কিঞ্চিত অপ্রস্তুত স্বরে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন? কাউকে আর কখনো হাসতে দেখো নাই নাকি কখনো? ঘোর কাটল রূপন্তীর। সেও অপ্রস্তুত হয়ে পড়ল কিছুটা। ইস,
সে এতক্ষণ কিনা বিভানের পানেই তাকিয়েছিল। নিশ্চয়ই ছেলেটা তাকে নিয়ে উল্টাপাল্টা ভেবে বসেছে কিছু। এলোমেলো দৃষ্টি ফেলল রূপন্তী। নিজের সপক্ষে কিছু বলবে তার আগেই বিভান বেশ তাচ্ছিল্য স্বরেই বলল, কোন যুগে বসবাস করো তুমি? এই যুগে এসব ভূতে বিশ্বাস করো? তোমাকে তো জাদুঘরে সাজিয়ে রাখা উচিত। রূপন্তী মানতে পারল না বিভানের কথা। প্রতিবাদী স্বরে বলল, সত্যি আমার ঘরে ভূত এসেছিল, তাও একদিন না, এ নিয়ে 2 দিন এসেছে। না দেখলে বুঝলে কিভাবে ভূত এসেছে? তুমি তো চোখ মেলে ঘুমাও ভাই। তাই যে ভূত আসলো আর তুমি ঘুমে বসে দেখে ফেললা বা জেনে নিলা। ও, তা ভূতকে তুমি দেখেছো, সে দেখতে কেমন? দেখিনি তো, সে যখন এসেছিল তখন আমি ঘুমিয়েছিলাম। বিভান ওষ্ঠ বাঁকালো, কৌতুকের সুরে বলল। ভ্রু কুচকে এলো রূপন্তী। এলো কি কোনোভাবে তাকে নিয়ে মজা উড়াচ্ছে? মনে তো তেমনই হচ্ছে। দাঁতে দাঁত চাপলো মেয়েটা, চিবিয়ে চিবিয়ে বলল, আমি অনুভব করেছি। বাহ, তোমার অনুভব শক্তির বাহবা দিতে হয়। ঘুমের মধ্যেও তুমি ভূত অনুভব করতে পারো। থামলো বিভান, আবার বলল, গতকাল আমার একটা টি শার্ট বের করে দেখলাম তার কর্নারে কোথাও যেন কেটেছে। আমি ধরে নিয়েছিলাম ইঁদুরে কেটেছে, কিন্তু এখন তোমার কথা শুনে তো ভয় হচ্ছে। ওটা আবার কোনো ভূতের কীর্তিকলাপ নয় তো? প্লিজ তুমি আমার রুমে এসো, একটু টি শার্টটা দেখে বলো ওটা ভূতের কর্ম নাকি ইঁদুরের। রূপন্তীর মেজাজ চটে গেল। এদিকে সে মরছে ভূতের ভয়ে, ওদিকে এই লোক তাকে নিয়ে মজা করছে। সত্যি সত্যি যদি সে ভূতের উপস্থিতি অনুভব না করত, তবে কি সে এখানে আসতো? বিশেষ করে এত রাতে এই বদপুরুষের সম্মুখে তো কখনোই আসতো না। হ্যাঁ, লোকটা ভাবে কি নিজেকে নিজে? ফুঁসে উঠল রূপন্তী, কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, আপনি কিন্তু এখন আমায় অপমান করছেন। যার মান আছে তাকে অপমান করা যায়। তোমার মান আছে নাকি যে অপমান করব? আছে তো সে আদিকালের বুড়ো বুড়ির ন্যায় ভূতের ভয়। এবার সত্যি সত্যি ভীষণ অপমানিত বোধ করলো রূপন্তী। তাকে আদিকালের বুড়ো বুড়ির সাথে তুলনা করলো এই লোক। মনের মধ্য থেকে মুহূর্তে ভূতের ভয় সরে গিয়ে সেখানে জমা হলো বিভানের প্রতি এক রাশ ক্রোধ। তেতে উঠে বলল, আমার আপনার কাছে আসাটাই ভুল হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল আপনি একটা পাষাণ নির্দয় লোক। আপনি আর যাই হোক আমাকে কোনো হেল্প করবেন না। বুঝেছই যখন, তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার চোখের সামনে থেকে দূর হও। রূপন্তী এবার যেন তীব্র অপমান বোধ আর ক্রোধে রিরি করে উঠল। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে ওখানে। ভূতের ভয়কে উপেক্ষা করে পা বাড়ালো কক্ষের পানে। কণ্ঠে ফুসফুস ধ্বনি তুলে বলল, যাচ্ছি যাচ্ছি, আমি এমনিতেও আপনার চোখের সম্মুখে থাকতে আসিনি। বিভান যেন এতক্ষণে হাফ ছেড়ে বাঁচল। যাক, মেয়েটা অবশেষে গেল। নয়তো যেভাবে ভূত ভূত করে তাকে অপ্রস্তুত করে তুলছিল, তাতে কখন না যেন মুখ ফসকে বেরিয়ে যেত। আমি ভূত? বাক্যটা মনে আসতে না আসতেই চোখ মুখ কুঁচকে এলো বিভানের। এসব কি ভাবছে সে? সে কেন ভূত হবে? আশ্চর্য, সে তো রক্ত মাংসে গড়া একটা সুন্দর সুশীল মানব। এই মেয়েটার সাথে থাকতে থাকতে সেও কেমন পাগল হয়ে উঠছে দিন দিন। ভোর হয়েছে বেশ অনেক আগে। চারিদিকটা ভরে উঠেছে প্রাকৃতিক আলোয়। জনজীবনের ব্যস্ততাও বেড়েছে। অথচ রূপন্তীর ঘুম ভাঙল মাত্রই। সাপ্তাহিক ছুটির দিন আজ। স্কুল কলেজ কিংবা অফিস আদালত সবকিছুতেই ছুটি। রূপন্তীও তাই বেশ বেলা করে ঘুম থেকে উঠল। গতকাল রাতে ভূতের ভয়ে ঘুম হয়নি ভালো। অপমান সহ্য করতে না পেরে বিমানের সম্মুখ থেকে ক্রোধ দেখিয়ে কক্ষে চলে গেলেও ভয়ে আর ঘুমাতে পারেনি রাতে। তারপর একটু ঘুমালো, তাও এই ভোরে ভোরে। তাছাড়া আজ সকালে তাড়াতাড়ি উঠে বিমানের জন্য খাবার বানাতে হবে। ছুটির দিনে ওই বদলোকের ঘুম দুপুরের আগে ভাঙে না। সেই সুযোগে নিজের ঘুমটাও একটু পূরণ করে নিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দ্রুততার সাথে সকালের নাস্তায় তৈরি করতেই কক্ষ থেকে বেরিয়ে এলো রূপন্তী। এবার আর না বেরোলেই নয়, ক্ষুধায় পেটটা চোচো করছে। তবে বসার কক্ষে পা রাখতেই চমকালো মেয়েটা। এই কক্ষের সোফার একধারে উস্কো খুস্কো চলে বসে রয়েছে বিমান। দেখে মনে হচ্ছে কেউ সদ্য ঠেলে ঠুলে তাকে ঘুম থেকে তুলে এনেছে। আর অন্য পাশে বসে রয়েছে মধ্যবয়স্ক একজোড়া নারী পুরুষ এবং অল্প বয়সী একটি মেয়ে। এরা আবার কে? এতদিন এলো এখানে এসেছি রূপন্তী, কিন্তু এদের তো কখনো দেখেনি সে। মেয়েটা ভ্রু কোচকালো। শুনতে পেল লম্বাটে সুস্বাস্থ্যের অধিকারী ওই মধ্যবয়স্ক পুরুষের গমগমে কণ্ঠস্বর। বেশ গম্ভীর কণ্ঠেই সে বলল, এইসব কেমন ধরনের স্বভাব বিভান?
দেশ থেকে এ দেশে আমরাই তোমাকে নিয়ে এসেছি, তারপর তুমি জানালে তুমি একা থাকতে চাও। আমরা না মানতে চাইলেও তুমি জেদ ধরে উঠলে এই বাড়িতে। তারপরেও মাঝে মাঝে যাই একটু আমাদের বাড়িতে যেতে, ইদানিং তাও যাচ্ছ না। কল করলে ধরছো না, কি চাইছো কি তুমি?